শুরু হচ্ছে গল্প পাঠ। যশোমতী, রচনা পরশুরাম। গল্প পাঠে বিপ্লব গঙ্গোপাধ্যায় এবং সোমা সাহা। নির্দেশনা সোমা সাহা। শুরু হচ্ছে গল্প পাঠ যশোমতী। মেজর পুরঞ্জয় ভঞ্জ এমডি আইএমএস অনেককাল হলো অবসর নিয়েছেন। রোগী দেখা এখন ছেড়েই দিয়েছেন। বয়সও 75 পেরিয়েছে। কলকাতায় নিজের বাড়ি আছে, কিন্তু স্থির হয়ে সেখানে বসে থাকতে পারেন না। বছরের মধ্যে 8-9 মাস বাইরে ঘুরে বেড়ান। শীতকাল। পুরঞ্জয় দেরাদুনে এসেছেন। 8-10 দিন থাকবেন। রাজপুর রোডের শিবালিক হোটেলে এসে উঠেছেন। সঙ্গে আছে তার চাকর বৃন্দাবন। রাত তখন প্রায় 8টা। পুরঞ্জয় তার ঘরে ইজি চেয়ারে বসে একটা বই পড়ছে। বৃন্দাবন এসে জানালো, একটি বুড়ি গিন্নিমা দেখা করতে চান বাবু। পুরঞ্জয় বললেন, আসতে বল তাকে। যিনি এলেন তিনি খুব ফর্সা, একটু মোটা, গাল আর থুতনিতে বলি পড়েছে। মাথায় প্রচুর চুল, কিন্তু সবই প্রায় পেকে গেছে। পরনে সাদা গলদ, সাদা ফানেলের জামা, তার উপর আলোয়ান। গলবস্ত্র হয়ে প্রণাম করে পুরঞ্জয়ের দিকে এক দৃষ্টি চেয়ে রইলেন। পুরঞ্জয় বললেন, কোথা থেকে আসা হচ্ছে? ঠিক চিনতে পারছি না তো। আগন্তুকা বললেন, আমি যশো, আলিপুরের যশোমতী। সে কি? তুই তুই যশো, মানে আমাদের যশোমতী গাঙ্গুলি? দেখো তো কি আশ্চর্য। গাঙ্গুলি আগে ছিলাম, এখন মুখুজ্জে। ও, তোমার স্বামী মুখুজ্জে। তোমাকে দেখে কিন্তু বেশ চমকেই গেছি, বুঝলে। 55 বছর পরে আবার দেখা হলো। চিনব কি করে বলো? তোমার এক মাথা কালো চুল ছিল, সাদা হয়ে গেছে। ছিপছিপে গরম ছিল, এখন মোটা হয়ে পড়েছ। মুখের চামড়াও ঢিলে হয়ে গেছে, গাল কুচকে গেছে। তুমি অতি সুন্দরী তন্নি কিশোরী ছিলে। হাসলে গালে টোল পড়ত, দাঁতগুলোও খুব ঝিকমিক করে উঠত। যশোমতী ম্লান মুখে হাসলেন। ওই 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 এখনো গালে টোল পড়ছে, দাঁতগুলো কিন্তু বেশ ঝিকমিক করছে। বাঁধানো দাঁত। তা হোক, আগের মতোই সুন্দর আর ঝিকমিকে। আমাদের শরীর শাস্ত্রে বলে, দাঁত, নখ, চুল আর শিং জীবন্ত অঙ্গ নয়, এদের সার নেই। তাই আসল আর নকলে প্রায় সমান কাজই চলে। না, সব কাজ চলে না। ছোলা ভাজা চিপুতে পারি না। ভালো ডেন্টিস্টকে দিয়ে বাঁধালে পারবে। যশো, যশো, তুমি কিন্তু এখনো কোকিল কণ্ঠী, তবে গলার স্বর একটু মোটা হয়েছে। আমাকে দেখেই চিনতে পেরেছ? তা না পারবো কেন? তোমার চুল পেকেছে, টাকও পড়েছে, কিন্তু মুখের ছাঁদ বদলায়নি, গালও বেশি তোবড়ায়নি, আর গলার স্বর একদম আগের মতো আছে। দেরাদুনে কবে এলে? আর আমার সন্ধানই বা পেলে কি করে? পরশু এখানে এসে পৌঁছেছি। আমার নাতি ডেপুটি ট্রাফিক ম্যানেজার হয়ে এসেছে, তার কাছেই আছি। আজ সকালে এই হোটেলে দূর সম্পর্কের এক বোনপোর সঙ্গে দেখা করতে এসেছিলুম, আর অতিথিদের লিস্টে তোমার নাম দেখলুম। তা নাতিকে নিয়ে এলে না কেন? আজ এতকাল পরে তোমার সন্ধান পেলুম, তাই একাই দেখা করতে ইচ্ছে হলো। নাতি নাতবউকে কাল দেখো। এখন তোমার পরিবারের কথা বলো, সঙ্গে আনোনি? পরিবার কোথায়? বিয়েই করিনি। আরে অবাক হচ্ছ কেন? অবিবাহিত বুড়ো তো কত শত আছে। তোমার খবর বলো, স্বামী আর শ্বশুর বাড়ি ভালো পেয়েছিলে তো? মাথা নত করে যশোমতী বললেন, স্বামী শুধু সন্তানের জন্ম দিয়েছিলেন। আমি তোমার সঙ্গে মিশতুম এই অপরাধে শ্বশুর বাড়ির সকলে আমাকে কলঙ্কিনী মনে করতেন। আমি বাবার একমাত্র সন্তান, ভবিষ্যতে তার সম্পত্তি পাবো, শুধু এই কারণেই তারা আমাকে পুত্রবধূ করেছিলেন। বিয়ের 2 বছর পরেই স্বামী মারা যান। একটি ছেলে ছিল, আমার সব দুঃখ দূর করেছিল। সেও জোয়ান বয়সে চলে গেল। পুত্রবধূ
প্রসবের পরে মারা গেল। এখন একমাত্র সম্বল নাতি ধ্রুব আর তার বউ রাকা। উফ, অনেক শোক পেয়েছো। ললাটের লিখন আমি মানি না, তবু তবু কি মনে হচ্ছে জানো, তুমি ব্রাহ্মণের মেয়ে আর আমি অব্রাহ্মণ। তোমার বাপ মা মনে করতেন আমার সঙ্গে তোমার বিয়ে দিলে গো হত্যা ব্রহ্ম হত্যার সমান পাপ হবে। তারা যদি গোড়া না হতেন, তাহলে আমাদের বিয়েতে যদি মত দিতেন, তবে তুমি এখনো সদবা থাকতে, 2-4টে ছেলে মেয়ে হয়তো বেঁচে থাকতো। কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল, কিছু মনে করো না কিন্তু। মনে করব কেন? ছোটবেলায় তো তুমি রেখে রেখে কথা বলতে না, এখনো দেখছি তোমার মনের আর মুখের কোনো তফাৎ নেই। তা তুমি কেন বিয়ে করনি সেটা বলো। করিনি, তার কারণ তোমাকে যে প্রচন্ড ভালোবেসেছিলাম গো, সহজে ভুলতে পারিনি। আর আমার বিয়ে দেওয়ার জন্য বাবা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আমার মন তোমাকেই আঁকড়ে ছিল। তোমার বিয়ে যখন অন্যজনের সঙ্গে হলো, তখন তখন অত্যন্ত ঘা খেয়েছিল, দেহ মন প্রাণ কেউ যেন পিষে ফেলেছিল। তারপর অবশ্য একটু একটু করে সামলে উঠেছিল, তোমাকে প্রায় ভুলে গিয়েছিল। কিন্তু কিন্তু বিয়ের ইচ্ছে আর হয়নি। তা কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করেনি? তোমার কাছে মিথ্যে বলবো না, আমি সুখদেব বা রামকৃষ্ণ পরমহংস নই। পতন হয়েছিল, কিন্তু কিন্তু তা খুব অল্প কালের জন্য। একদিন স্বপ্নে দেখলুম তোমার মৃতদেহ যেন আমি পা দিয়ে মারিয়ে চলেছি। আর্তনাদ করে জেগে উঠলুম, ধিক্কারে ধিক্কারে মন ভরে গেল। মেয়েদের বলা হয় সীতা সাবিত্রী হৈমবতীর মতো সতী হও, কিন্তু কিন্তু পুরুষদের কেউ বলে না রামচন্দ্রের মতো একনিষ্ঠ হও। কি নিয়ে এতকাল কাটালে? চাকরি, রোগীর চিকিৎসা, অজস্র বই পড়া আর ঘুরে বেড়ানো। তোমার স্মৃতি ক্রমশ মুছে গেলেও যেন মনে ছ্যাঁকা দিয়ে স্টেরাইল করে দিয়েছিল। সেখানে সেখানে আর কেউ স্থান পায়নি। ওকে ওকে, তুই কাঁদছো নাকি? বড় বড় দুঃখের ভোগ তো তোমার চুকে গেছে, এখন আমার তুচ্ছ কথায় কাতর হচ্ছ কেন? শোনো যশোর, তোমাকে অনিচ্ছার বিয়ে করতে হয়েছিল, আর আমি এখনো কুমার আছি। এছাড়া নিজেকে ছোট ভেবো না। তখন তোমার বয়স ছিল মোটে 15, এখনকার হিসেবে প্রায় খুকি। তুমি আমাকে খুব ভালোবাসতে, তা ঠিক, কিন্তু বাল্যকালে সে ভালোবাসা হচ্ছে কাফ লাভ, ছেড়ে মানুষই ব্যাপার। তা চিরস্থায়ী হতে পারে না যশোর। তুমি কিছুই বোঝো না। কিছু কিছু বুঝি। তুমি ছিলে সেকালের গোবেচারী শান্ত মেয়ে। বাপ মা যখন বিয়ে দিলে তখন আপত্তি জানাবার শক্তি তোমার ছিল না। আর আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে এ কথা মুখ ফুটে বলা তোমার অসাধ্য ছিল। আর আমি ছিলাম তোমার চাইতে 4-5 বছরের বড়, প্রায় সাবালক। বাবা মা আমাকে নিজের মতে চলতে দিতেন, আর তুমি ছিলে নিতান্ত পরাধীন, আর আমি ছিলাম প্রায় স্বাধীন। ভাই বোন থাকা তোমার পক্ষে অসম্ভব ছিল, কিন্তু কিন্তু আমার পক্ষে ছিল না যশোর। একটা কথা জিজ্ঞেস করছি, দোষ নিও না। মনে করো সেই 55 বছর আগে তুমি যেমন ছিলে, এই কালের মেয়ে, বালিকা নয়, 21-22 বছরের সাবালিকা। যদি আমি তোমাকে বলতুম যশোর, তোমার বাপ মা নাই বা মত দিলেন, তাদের অমতে আমাদের বিয়ে হোক, তোমার ভার নেবার সামর্থ্য আমার আছে, তাহলে তুমি রাজি হতে? নিশ্চয়ই হতো। যারা তোমাকে আজন্ম পালন করেছেন, সেই বাপ মার মনে নিদারুণ কষ্ট দিয়ে তাদের ত্যাগ করতে পারতে? যার সঙ্গে তোমার পরিচয় খুব বেশি নয়, যে তোমার আপন শ্রেণীর নয়, সে আমাকে বরণ করতে পারতে? নিশ্চয়ই করতো। থ্যাংক ইউ যশোর, থ্যাংক ইউ। তোমার সেই উত্তর শুনে আমি ধন্য হয়েছি। স্ত্রী পুরুষের আকর্ষণ একটা প্রাকৃতিক বিধান, কিন্তু তার তো সময় আছে। তখন বাপ মা ভাই বোনের চাইতে প্রেমাস্পদ বড় হয়ে ওঠে। তবে বিবাহের পর স্বামীরও প্রতিদ্বন্দ্বী আসে, সন্তান। কিশোর বয়সে তোমার যে অসাধ্য ছিল, সমাজের দৃষ্টিতে যা অন্যায় গণ্য হতো, যৌবনকালে বিনা দ্বিধায় তুমি পারতে। তোর এই কথা শুনে আমি কৃতার্থ হয়েছি। কি যে বলো তুমি, না ঠিক নেই। 15 বছরের সুশ্রী যশো যে কথা বলতে পারিনি বলে তোমার মন ভেঙে গিয়েছিল, সেই কথা 70 বছরের বুড়ি স্ত্রী যশো তোমাকে আজ মুখ ফুটে বলতে পেরেছে।
এতে তোমার লাভটা কি হলো? তুমি কৃতার্থই বা হবে কেন? যা ঘটেছিল তার বদলে যদি অন্যরকম ঘটতো, এরকম চিন্তা তো আকাশ কুসুম রচনা। বুড়ো বুড়ির পক্ষে নিচ্ছ কি পাগলামি? পাগলামি নয়, মনের পটে ছবি আঁকা। যে অতীতকাল চলে গেছে, তার ধ্বংস হয়নি, তাকে আবার কল্পনার জগতে ফিরিয়ে আনা যায় যশো, তাতে নূতন করে রং দেওয়া চলে। ওসব বাজে কথা রাখো। শোনো, কাল তুমি আমার ওখানে খাবে, টবকেশ্বর রোড, জিম কর্বেট লজ। আর শোনো, সন্ধ্যা 7টা নাগাদ আসবে। হ্যাঁ, আসবে তো? নাতিকে পাঠাতে পারি, সঙ্গে করে নিয়ে যাবে। না, পাঠাতে হবে না, আমি একাই যেতে পারবো। ওদিকটা আমার বেশ জানা আছে। কিন্তু যশো, রাত্রে আমি কিন্তু দুধ, মুড়ি কিংবা চিড়ে দই খাই। বেশ তো, ফলারেরই ব্যবস্থা করব। যশোমতী চলে গেলেন। পরদিন সন্ধ্যাবেলা পুরঞ্জয় ভঞ্জ জিম করবেট লজে উপস্থিত হলেন। যশোমতী স্মিত মুখে নমস্কার করলেন। তার নাতি ধ্রুব আর নাতবু রাকা দুদিক থেকে পুরঞ্জয়ের 2 পা জড়িয়ে ধরে কলধ্বনি করে উঠল, যশোমতী, এরা তো আমাকে চেনেই না, তুমি অন্ততপক্ষে ইন্ট্রোডিউসটা করিয়ে দাও। 55 বছর পরে কাল তোমাকে দেখেছি। আমি তোমার কতটুকু জানি বলো তো? তুমি নিজেই তোমার পরিচয় দাও। পুরঞ্জয় বললেন, বেশ, শোনো দাদা ভাই, ধ্রুব আর তোমার নাম কি জানো? রাকা। হ্যাঁ, আমি হচ্ছি ডাক্তার পুরঞ্জয় ভঞ্জ, মেজর IMS রিটায়ার্ড। চিকিৎসাবিদ্যা এখন প্রায় ভুলে গেছি। বহুকাল আগে তোমাদের এই ঠাকুমার ছোটবেলার সঙ্গী ছিল। আলিপুরে আমাদের বাড়ি পাশাপাশি ছিল। ওকে খেপাবার জন্য আমি বলতাম, যশোদা থসথসতা। উনি আমাকে বলতেন, পুরোটা ঘুরঘুরোটা। আমরা যেন 2 ভাই বোন ছিল। শুধুই ভাই বোন? তার চাইতে বরং বেশি। একদিন দেখা না হলে অস্থির হতুম। হি হি করে হেসে রাকা বলল, দাদু, শুনেছি আপনি স্পষ্ট বক্তা লোক, রেখে রেখে কিছু বলতে পারেন না। কেন কষ্ট করে বানি মিছে কথা বলবেন? মন খোলসা করে বলে ফেলুন। আমরা সব জানি, আমাদের জেলা চলে ঠাকুমা সব কবুল করেছে। পুরঞ্জয় বললেন, যশো, তুমি দিব্যি একজোড়া সুখ শাড়ি টিয়া পাখি পুষেছ, এরা আমাকে ফ্যাসাদে ফেলবে না তো? হাত নেড়ে রাকা বলল, আরে না, আপনার কোনো চিন্তা নেই, নির্ভয়ে সত্যি কথা বলে ফেলুন। ঠাকুমার আমরা সবাই খুব উদার, আমাদের কোনো সেকেলে অন্ধ সংস্কার নেই। বেশ, তাহলে নিশ্চয়ই শুনেছ যশোর সঙ্গে আমার প্রচন্ড প্রেম হয়েছিল। তারপর ওর বিয়ে হয়ে যেতেই আমাদের ছাড়াছাড়ি হলো। মনের দুঃখে আমি বোম্বাইয়ে গিয়ে মেডিকেল কলেজে ভর্তি হলুম। তারপর বিলাত গেলুম। কাল 55 বছর পরে ওর সঙ্গে আবার দেখা হলো। প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু হঠাৎ মনের মধ্যে তোলপাড় করে উঠল, যাকে বলে আলোড়ন, বিক্ষোভ, আকুলি বিকুলি করছিল মনটা। ধ্রুব অবাক হয়ে বলল, বুড়িকে হঠাৎ দেখে বুড়োর ওল্ড ফ্লেম দপ করে জ্বলে উঠল। আগেকার প্রেম একেবারে উছলে উঠল। ঠিক আগেকার প্রেম নয় দাদা ভাই, অন্যরকম একটা আশ্চর্য অনুভূতি। তোমাদের তা উপলব্ধি করবার বয়সও এখনো হয়নি। শোনো, যথাসম্ভব বুঝিয়ে দিচ্ছি। নিশ্চয়ই জানো, তোমাদের এই ঠাকুমা ছিলেন অসাধারণ সুন্দরী। আচ্ছা, আমার চাইতেও? মাই ডিয়ার ইয়াং লেডি, তুমি সুন্দরী বটে, কিন্তু তোমার সেকালের দিদি শাশুড়ির তুলনায় তুমি একটি পেঁচি। রাগ করো না। যদিও দৈবক্রমে ওর সঙ্গে আমার বিয়ে হতো, তাহলে গত 55 বছরে আমার চোখের সামনে উনি ক্রমশ বুড়ি হতেন। ধাপে ধাপে নয়, একটানা ক্রমিক পরিবর্তন। কিশোরী থেকে যুবতী, তারপর মধ্যবয়স্কা, তারপর পৌরা, তারপর বৃদ্ধা। শরীরে তিল তিল করে ঘুরত। আমরা আশ্চর্য হওয়ার কোনো কারণই থাকতো না। কবে উনি মোটাতে শুরু করলেন, কবে চশমা নিলেন, কবে দাঁত পড়ল, কবে চুলে পাক ধরল, প্রেমালাপ ঘুচে গিয়ে কবে সাংসারিক নিরস বিষয় একমাত্র আলোচনার বিষয় হয়ে উঠল, এসব আমি লক্ষ্যই করতাম না।
বৃক্ষলতা যৌবন বারবার ফিরে আসে, কিন্তু মানুষের ভাগ্যে তেমন হয় না। বাল্য, যৌবন, জরা আমাদের অবশ্যম্ভাবী। আমরা যার জন্য প্রস্তুত থাকি। কিন্তু সেকালের পরমা সুন্দরী ওই কিশোরী যশো, আজ 55 বছর পরে যাকে দেখলুম, সেই বৃদ্ধা যশো, এই দুয়ের আকাশ পাতাল প্রভেদ। তাই তাই একটা প্রবল ধাক্কা খেয়েছিল। রাখা বলল, হায় রে পুরুষের মন, রূপ ছাড়া কিছুই বোঝে না। আমি এখনই তো পেয়েছি, বুড়ো হলে কি যে ক্ষতি হবে জানি না। ভয় নেই দিদি, ভয় নেই। তোমার ক্রমিক রূপান্তর ধ্রুব চোখের সামনে একটু একটু করেই হবে। ও টেরই পাবে না, ডায়েরিতে নোটও করবে না। শেষ বয়সে যদি হাড়গিলে শকুনি কিংবা গৃধিনী হয়ে পড়ো, তাতে ধ্রুব এমন কিছু শক্ট হবে না। প্রেমের দুই অঙ্গ, একটা দেহাশ্রিত আর একটা দেহাতীত। তোমাদের মনে একসঙ্গে দুটো মিশে আছে। কিন্তু যতই বয়স বাড়বে, ততই প্রথমটা লোপ পাবে, শুধু দ্বিতীয়টাই শেষ পর্যন্ত টিকে থাকবে। রাখা বলল, 55 বছর পরে ঠাকুমাকে হঠাৎ দেখে আপনার মনে একটা প্রচন্ড ধাক্কা লেগেছিল, তা বুঝলো। কিন্তু তার ফলে আপনার হৃদয়ের অবস্থা, অর্থাৎ ঠাকুমার প্রতি আপনার মনোভাবটা কিরকম দাঁড়ালো? প্রশ্ন ভালোই করেছে। পরপর দুটো অনুভূতি হলো জানো। যশোমতীর দুটো রূপ দেখলাম। আচ্ছা, ওকে ভুলেই গিয়েছিল, কিন্তু ওর হাসি দেখে, গলার স্বর শুনে 55 বছর আগেকার সেই তন্নি কিশোরী মূর্তি আমার মনের মধ্যে যেন মূর্ত হয়ে উঠল। তার কিছুমাত্র বিকার হয়নি, একেবারে একেবারে যেন যথাযথ অক্ষয় হয়ে আছে। তার যে পরিবর্তনের পর পরিবর্তন ঘটেছে, তা তো আমি দেখিনি। সেজন্য কোনো প্রভাবই আমার চিত্তস্থিত মূর্তির উপর পড়েনি জানো। তারপর যশোর এক অন্য রূপ দেখলাম, দেহের নয়, আত্মার। আমার বুদ্ধিতে মন আর আত্মা একই বস্তু। বয়সের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হয়, কিন্তু ধারা বজায় থাকে, সেজন্য চিনতে পারা যায় না। যেমন নদীর জলপ্রবাহ নিত্য নতুন, কিন্তু কিন্তু প্রবাহিনী সেই একই। যশোমতীর কথায় বুঝলাম, উনি সেই আগের মতোই সংসারে দাসী, গুরুজনের আজ্ঞাপালিকা ভীরু মেয়ে নন। ওর স্বাধীন বিচারের শক্তি হয়েছে, মনের কথা বলবার সাহস হয়েছে। উনি যদি সেকালের কিশোরী না হয়ে 21-22 বছরের আধুনিকা হতেন, তবে সমস্ত বাধা অগ্রাহ্য করেই আমাকে বরণ করতেন। যশোমতী বললেন, আরে তোরা চুপ কর, কেন ওকে এত বকাচ্ছিস? রাখা বললে, বারে, উনি নিজেই তো বক বক করছে, আমরা শুধু একটু উস্কে দিচ্ছি। আসুন আসুন দাদু, এইবার খেতে বসুন। যশোমতী বললেন, টেবিলে খাবার দেবো কি না আসন পেতে দেবো? পুরঞ্জয় বললেন, খাওয়াবে তো ফলার, টেবিলে তা মানায় না, বরং আসনই ভালো, মেঝেতেই বসবো। খাদ্যের আয়োজন দেখে পুরঞ্জয় বললেন, বাহ, কি সুন্দর সাত্ত্বিক ভোজন একেই বলে, বুঝলে। সাদা কম্বলের আসন, সাদা পাথরের থালায় ধপধপে সাদা চিড়ে, সাদা কলা, সাদা সন্দেশ, সাদা বরফি, সাদা নারকল কোড়া, আর সাদা পাথর বাটিতে সাদা দই। আমার সামনে একটি সাদা বিড়ালও বসে আছে। যশো, তোর রুচির কিন্তু তুলনা নেই। রাখা বলল, আসল জিনিসেরই তো বর্ণনা করলেন না। এই পবিত্র শুভ্র খাদ্য সম্ভার পরিবেশন করছেন কে? একজন শুভ্র বসনা, শুভ্র কেশা, শুভ্র কান্তি, সুচিস্মিতা সুন্দরী, যার দুটো মূর্তি আপনার চিত্তপটে পার্মানেন্ট হয়ে গেছে। পুরঞ্জয় বললেন, সাধু সাধু সাধু, চমৎকার, বহুত আচ্ছা, ওহ দারুণ, এক্সেলেন্ট। রাখা বলল, দাদু, একটা কথা নিবেদন করি। নিশ্চয়ই। আমাদের দুজনকে তো আপনি সুখসারী বলেছেন, আমি বলি কি আপনিও আমাদের এই নীড়ে ঢুকে পড়ুন, তাই আছে। যশোমতী দেবীর পানি গ্রহণ করুন, দুটিতে ব্যঙ্গ বা ব্যঙ্গমীর মতন আমাদের কাছে থাকবেন, আর সবাই মিলে আমরা পরমানন্দের দিন যাপন করব। যশোমতী বললেন, চা, তোরা না একদম আর জ্যাঠামি করিস না তো। পুরঞ্জয় বললেন, শোনো রাখা দিদি, বুড়ো বুড়ির বিয়ে বিলেতে খুব চলে, ভবিষ্যতে হয়তো এদেশেও চলবে, যেমন স্মোকড হ্যাম, সার্ডিন চলছে, কিন্তু আপাতত
এই দেশের রুচিতে তা বিকট, তার দরকারও কিছু নেই। যশোমতীর পূর্বরূপের ছাপ আমার মনের মধ্যে পাকা হয়ে আছে, ওর আত্মার স্বরূপও আমি উপলব্ধি করেছি। এর চাইতে বেশি উনি চান না, আমিও চাই না।